প্রশিক্ষণ ক্যাম্পে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ডজন খানেক বিদেশি স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। যুদ্ধের অন্যতম নিষ্ঠুর হামলা হিসেবে এ ঘটনা বিবেচিত হচ্ছে। আহত ও নিহতদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, তাইওয়ান, ডেনমার্ক সহ বিভিন্ন দেশের নতুন স্বেচ্ছাসেবীরা। ইউক্রেনি সেনাবাহিনী যদিও প্রায়শই তাদের সামরিক স্থাপনার হামলার তথ্য প্রকাশ করে না, তবে এই হামলায় সৈনিক নিহত ও আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। ৩ জন সৈনিক, যাদের মধ্যে একজন হামলার প্রত্যক্ষদর্শী, যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। এই হামলা আবারও প্রমাণ করেছে ইউক্রেন যুদ্ধের শুরু থেকে যে সকল স্থানে সৈনিক সমবেত হয়েছে, সেনা একাডেমি, ব্যারাক, শোভাযাত্রার মাঠ, সেগুলোই রাশিয়ার প্রধান টার্গেট। রাশিয়ার সামরিক আধিপত্যের সামনে লড়তে বিদেশি সেনাদের নিয়োগ দিয়ে ইউক্রেনীয় বাহিনী নিজেদের শক্তি জোরদার করে আসছে। এসব নিয়োগকারীরা রাশিয়ার ভারসাম্যহীন ও আধুনিক অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে লড়াই করছে। এর মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় শুক্রবার বৈঠক করবেন যুদ্ধ শেষ করার আলোচনায়। ইউক্রেনের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা হয় ২১ জুলাই। প্রশিক্ষণার্থীরা যখন দুপুরের খাবার খাচ্ছিলেন, তখনই ক্ষেপণাস্ত্র হামলা হয় মধ্য ইউক্রেনের এই ক্যাম্পে। এক মার্কিন স্বেচ্ছাসেবী জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ জীবনে প্রথমবারের মতো শোনেন। এত ভয়াবহ কিছু এর আগে তিনি দেখেননি। বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত জায়গায় লাশ ও আহত সৈন্যদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। তিনি জানিয়েছেন, অন্তত ১৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। হামলার কারণে একটি গোলাবারুদ সংরক্ষণের জায়গায় আগুন ধরে আরও বিস্ফোরিত হয়, যার ফলে জীবন মরণ যুদ্ধ আরও কঠিন হয়। আহতদের তৎপরতার সঙ্গে চিকিৎসা দেওয়া হয়, তবে হামলার আগে কোনো বিমান হামলার সতর্ক সংকেত দেওয়া হয়নি এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাব ছিল মেস হলের আশেপাশে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক লেজিয়নের মুখপাত্র ভলোদিমির কামিন্সকি বলেছেন, হামলার তদন্ত চলছে এবং তদন্ত চলাকালীন ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা যাচ্ছে না। বিদেশি যোদ্ধারা সাধারণত ইউক্রেনি সেনাবাহিনীর নিয়মিত ইউনিট অথবা ২টি আন্তর্জাতিক লেজিয়নে অংশগ্রহণ করে, যার মধ্যে একটি সেনাবাহিনীর অধীনে এবং অন্যটি সামরিক গোয়েন্দা সংস্থার অধীনে থাকে। ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ থেকে অভিজ্ঞ মার্কিন প্রবীণরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছেন। সম্প্রতি দক্ষিণ আমেরিকার অনেক যুবকও ইউক্রেনে যোগ দিয়েছেন। বিশেষত কলম্বিয়ার নাগরিকরা বাড়তি আয়ের আশায় যোগদান করছেন, তবে সামরিক শত্রুর সম্মুখীন হওয়ার ঝুঁকি যথেষ্ট বেশি। বিদেশি সৈন্যরা ইউক্রেনি সেনাদের সমপরিমাণ বেতন পান। প্রতি মাসে বেসিক বেতন ১,০০০ থেকে ১৭৫০ মার্কিন ডলার, সঙ্গে লড়াইয়ের বোনাস হিসাবে মাসে $৩,০০০-এরও বেশি বোনাস পেয়ে থাকেন। অন্যদিকে রাশিয়াও উত্তর কোরিয়ার মতো দেশ থেকেও হাজার হাজার বিদেশি সৈন্য সংগ্রহ করছে। দিন কয়েক আগেই ইরানে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছিল আমেরিকা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্টেলথ বোমাবাহক বিমান নিয়ে মার্কিন বাহিনী ইরানের আকাশে পৌঁছায়। এবার ইরান গড়ে তুলেছে এমন এক ভয়ঙ্কর মিসাইল, যার সাহায্যে তেহরান থেকেই আমেরিকার প্রাণকেন্দ্রে আঘাত হানা সম্ভব। তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় ১১,০০০ কিলোমিটার। আকাশপথে যেতে লাগে ১৬ ঘন্টা। এখন শোনা যাচ্ছে ইরান তৈরি করেছে খোরাম শহর ৫ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যার শক্তি আমেরিকার বাংকার বাস্টার বোমার সমতুল্য। এই মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ২ টন ওজনের ওয়ারহেড পেলোড, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে পারে। গতি ম্যাক 16 অর্থাৎ ঘন্টায় প্রায় ২০,০০০ কিলোমিটার। এর মাধ্যমে ইরান আমেরিকার গভীরতম স্থানে আঘাত হানতে সক্ষম হবে।
বিশ্বে অল্প কয়েকটি দেশের কাছে এ ধরনের এত দূরপাল্লার এবং বিধ্বংসী মিসাইল রয়েছে। যদি গুঞ্জন সত্যি হয় তবে ইরান যোগ দেবে সেই স্বল্প সংখ্যক দেশের কাতারে যেখানে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশ রয়েছে। সাধারণত ইরান তাদের সামরিক সাফল্যের খবর ফলাও করে প্রকাশ করে থাকে, কিন্তু খোরামশহর 5 নিয়ে এখনও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে মিসাইলটির প্রস্তুতির তথ্য মিলেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভিও খোরামশহর 5 মিসাইলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররাও বারবার ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে রয়েছে এমন অস্ত্র যা বিশ্ব আগে দেখেনি। একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দূরপাল্লার নির্দেশিত অস্ত্র যা অন্তত 1500 কিলোমিটার থেকে শুরু করে 1800 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে ওয়ারহেড বহন করতে সক্ষম। খোরামশহর 5 এর রেঞ্জ 12,000 কিলোমিটার, যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করার জন্য পর্যাপ্ত। ইরান ইতোমধ্যে হাইপারসোনিক ফাত্তা মিসাইলের পরীক্ষায় ম্যাক 15 গতির প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে, যা উচ্চ গতির ক্ষেপণাস্ত্র যুদ্ধের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন এ ধরনের অস্ত্র ইরানের সামরিক সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন নিরাপত্তা হুমকির জন্ম দেবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান থেকে ওয়াশিংটন দুজনেই এখন নতুন এই অস্ত্রযন্ত্রের গতি ও দিক সম্পর্কে জোরালো নজর রাখছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যর্থ প্রধানমন্ত্রী ও বেপরোয়া মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করলেন ইসরায়েলের বিরোধী রাজনীতিকরা। নেতানিয়াহু দেশবাসীর সামনে মিথ্যা বলছেন এবং নিজের রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছেন বলে অভিযোগ করেন। বিরোধী নেতা ইয়াওর লাপিদ কটাক্ষ করে বলেন, নেতানিয়াহু বাস্তবতার বদলে মিথ্যার বৃত্তান্ত পেশ করছেন। তার সিদ্ধান্তে হোস্টেজ এবং সেনারা প্রাণ হারাবেন, অর্থনীতি ধ্বংস হবে এবং ইসরায়েলের আন্তর্জাতিক সম্মান নষ্ট হবে। তিনি আরও বলেন, এমন সরকার যার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই, সে গাজায় দখলদারিত্বের পথে আমাদের টেনে নিতে পারবে না। বৃহস্পতিবার গাজার নতুন আক্রমণের পরিকল্পনা ঘোষণা করা নেতানিয়াহু দাবি করেছেন, যুদ্ধ দ্রুত শেষ করতে গাজা দখল করতে চায় না, বরং সেখানকার জন্য নিরাপদ প্রশাসন গঠন করতে চায়। কিন্তু এ ব্যাপারে স্পষ্ট করেননি কে বা কারা তাতে অংশ নেবে। নিরাপত্তা বাহিনী এবং হোস্টেজ পরিবারের পক্ষ থেকে গাজার আক্রমণ পরিকল্পনাকে হোস্টেজের প্রাণ বিপন্ন করার মতো আখ্যায়িত করা হয়। নেতানিয়াহু একই সঙ্গে ধর্মীয় দলগুলোর প্রতি সেনাবাহিনীতে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানালেও রাজনৈতিক স্বার্থে বিলম্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি সাবেক প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যানকে দায়ী করেছেন আইন প্রণয়নে বিলম্বের জন্য। তবে হেরেদি দল কোয়ালিশন থেকে বেরিয়ে যাওয়ার পরও তারা এখনও অংশীদার হিসেবে রয়েছে। লাপিদ কঠোর ভাষায় বলেন, একজন প্রধানমন্ত্রী যে কিনা প্রতিরক্ষা আইন পাশের জন্য কমিটির প্রধানকে বরখাস্ত করেন, সে দেশের সেনাদের গাজায় ঝুঁকিতে পাঠানোর অধিকার রাখে না। নেতানিয়াহুর নীতিমালা ইসরায়েলের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। তিনি দাবি করেন, সমঝোতা ছাড়া কোনো সমাধান হবে না। সকল হোস্টেজ ফিরিয়ে এনে যুদ্ধ শেষ করতে হবে এবং গাজার দায়িত্ব মিশরকে দিতে হবে। অন্যান্য বিরোধী দলের নেতারাও নেতানিয়াহুর বক্তব্যকে তীব্র সমালোচনা করেছেন। ডেমোক্রেটস পার্টির চেয়ারম্যান ইয়াওর গোলান বলেন, দীর্ঘ যুদ্ধ ও হোস্টেজের দিনে নেতানিয়াহুর জয় সংক্রান্ত কথা হাস্যকর। বাস্তবে এটা দেশের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যর্থতা।
ইসরায়েলের বেটেনু দলের অভিগদর লিবারম্যান বলেন, নেতানিয়াহু বেপরোয়া মিথ্যাবাদী এবং তিনি রাজনৈতিক দলগুলোর পছন্দের জন্য সেনাদের বলির থালায় তুলে দিচ্ছেন। ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির বেনি গান্টজ যোগ করেন, কথাবার্তা বেশি, কাজ কম, সময় নষ্ট হচ্ছে। নেতানিয়াহুর ধর্মীয় জোটশ্বাসের নেতা আরিয়ে ডেরির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। ডেরি ইয়েশিভা ছাত্রদের সেনাবাহিনীতে যোগ না দেওয়ার পরামর্শ দেন, যা বেনেট তীব্রভাবে সমালোচনা করেছেন। বেনেট বলছেন যে ড্রাফট বর্জনের আহ্বান দেয় সে সৈনিকদের যুদ্ধেও পাঠাতে পারে না। ডেরির মন্তব্যকে বেনেট হৃদয়ে ছুরি বলে উল্লেখ করেন। শাস পার্টি বেনেটকে প্রতারক আখ্যায়িত করেছে, যিনি ভোটারদের বিশ্বাস ভঙ্গ করে ডানপন্থা থেকে বামপন্থায় ভোট স্থানান্তর করেছেন। পুতিন শান্তি নয়, বরং নতুন করে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠককে নিজের রাজনৈতিক জয়ের মঞ্চ বানাবেন, কিন্তু যুদ্ধ থামাবেন না। ইউক্রেনের বড় ধরনের রণসংঘাতের জন্য রুশ বাহিনী গুছিয়ে নিচ্ছে অস্ত্রশস্ত্র ও সৈন্য, এমন কঠোর অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার এই বৈঠক কোনো যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং নতুন করে হামলার ঘোষণা। পুতিন যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা করছে না, বরং নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বৈঠককে মঞ্চ বানাচ্ছেন। সোমবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি। একই ভিডিওতে অভিযোগ করেন, ইউক্রেনি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী রাশিয়া তার সেনা এবং অস্ত্রশস্ত্র পুনর্বিন্যাস করে নতুন বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যদি কেউ সত্যিকার শান্তির কথা চিন্তা করত, তাহলে তারা এমন প্রস্তুতি নিত না। অন্যদিকে ইউক্রেনীয় সামরিক মুখপাত্র বলেন, দক্ষিণ সীমান্তের কাছে অবস্থিত যুদ্ধক্ষেত্র জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত যে তারা নতুন যুদ্ধে নেমে পড়ার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার পরিকল্পনার বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগেই বলেন, যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড়তে হবে। তবে ইউক্রেন এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। Саме тому треба максимально обмежувати російський танкерний флот. জেলেনস্কি এক্স এর এক পোস্টে বলেন, রাশিয়া হত্যা বন্ধ করতে অস্বীকার করছে, তাই তাদের কোনো পুরস্কার বা ছাড় দেওয়া উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেন কোনো আপোষ করবে না। শান্তি চুক্তির জন্য কিয়েভের সম্মতি জরুরি। শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের উপর কোনো চাপ দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিশ্লেষকরা বলছেন, রুশ বাহিনীর এই নতুন যুদ্ধের প্রস্তুতি বিশ্বে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। পুতিনের কৌশল রাজনৈতিক লাভের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করার, যা ইউক্রেন ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রুশ সেনারা গত কয়েক মাসে যুদ্ধে বড় ধরনের ক্ষতি ও আঘাত পেতে থাকা সত্ত্বেও তাদের নতুন শক্তি পুনর্গঠন করছে। তাদের লক্ষ্য দ্রুত গতিতে নতুন অস্ত্র ও সৈন্য মোতায়েন করে যুদ্ধে শক্তি বৃদ্ধির। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন সংকট মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা বাড়িয়ে দিচ্ছে, যাতে তারা রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়। বিশ্ব রাজনীতিতে এই উত্তেজনা ক্রমশ গ্লোবাল নিরাপত্তা সংকটে পরিণত হচ্ছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে বৃহত্তর সামরিক সংঘাতের ঝুঁকি বাড়বে। ইউক্রেনীয় জনগণ এই যুদ্ধে নিজেদের ভূমিকা বাড়ানোর আহ্বান পেয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার বলেন, দেশের সব নাগরিক যেন নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করে। যুদ্ধ চলাকালীন সময়ে জনজীবন ও অর্থনীতির উপর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।
আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের ছোঁয়া দেখা দিয়েছে। দুই দেশের সেনাপ্রধানের সাম্প্রতিক হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় নতুন সশস্ত্র সংঘাত শুরু হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে। দক্ষিণ এশিয়াতে এখন যুদ্ধের শঙ্কা বাড়ছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সরাসরি সতর্ক করে বলেছেন যুদ্ধ শীঘ্রই শুরু হতে পারে। তিনি জানিয়েছেন এবারের লড়াই শুধুমাত্র সেনাবাহিনীর নয়, বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও শিল্প খাতেরও সম্মিলিত প্রচেষ্টা দরকার। এই অবস্থায় দেশের সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনি কোনো দেশের নাম না নিয়ে বলেন শত্রুপক্ষ একা নাও থাকতে পারে, অন্য দেশের সমর্থন পেতে পারে। এই পরিস্থিতিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। 4 আগস্ট সোমবার আইআইটি মাদ্রাজে এক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজ্ঞানী, শিল্প খাত, শিক্ষাবিদ ও সাধারণ নাগরিকদের একসাথে কাজ করতে হবে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর তার বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার এই আহ্বান আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পেয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দেন। গত 9 আগস্ট ট্রাম্পায় এক ডিনারে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা শেষ হয়ে যাই তাহলে অর্ধেক দুনিয়াকেই সঙ্গে নিয়ে যাব। এই বক্তব্যের পর উত্তেজনা আবারও বেড়ে গেছে। বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। মুনির আরও জানান, সিন্ধু নদীতে ভারতের কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করবে। তিনি অভিযোগ করেন ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গেছে, যার কারণে পাকিস্তানের 25 কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। পানি সংক্রান্ত এই দ্বন্দ্ব নতুন সংকটের সূত্রপাত হতে পারে। সীমান্তে সাম্প্রতিক 4 দিনের সংঘর্ষ নিয়ে আসিম মুনির বলেন ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করে পশ্চিম দিকে অগ্রসর হব। এই ঘোষণা ফের উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। বড় শক্তিগুলো শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, তবে সীমান্তে অব্যাহত উত্তেজনা শান্তির সম্ভাবনা কমিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সংলাপ প্রয়োজন। দুই পক্ষের কূটনৈতিক পদক্ষেপ ছাড়া সমস্যার সমাধান কঠিন। ভৌগোলিক ও মানবিক সংকট এড়াতে সংযমের আহ্বান জানানো হচ্ছে। এই সময় সেনাবাহিনী ছাড়াও দেশের সব স্তরের মানুষকে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে হবে। রাজনৈতিক ও কূটনৈতিক ইচ্ছাশক্তি ছাড়া উত্তেজনা কমানো সম্ভব নয়। ভুল সিদ্ধান্তের দাম অমূল্য হতে পারে। বিশ্ব এখন প্রত্যাশা করে ভারত ও পাকিস্তান যেন সংলাপ ও সহযোগিতার পথ খুঁজে বের করে। এতে শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্ব লাভবান হবে। বারো আগস্ট শেষ হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে 90 দিনের শুল্ক যুদ্ধের বিরতি, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে উত্তেজনার হুমকি সৃষ্টি করেছে। আশঙ্কাজনক বিষয় হল প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই সময়সীমা বাড়ানোর ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি। গত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর দুই দেশ 90 দিনের জন্য শুল্ক যুদ্ধে বিরতি দিয়েছিল। এই সময়ে আমেরিকা চীনের পণ্যের উপর শুল্ক 145% থেকে কমিয়ে 30% এবং চীন আমেরিকান পণ্যের উপর শুল্ক 125% থেকে কমিয়ে 10% করেছিল। গত জুলাইয়ে স্টকহোমে অনুষ্ঠিত আলোচনার পর চীন ও আমেরিকার কর্মকর্তারা আশাবাদ প্রকাশ করেছিলেন যে এই সময়সীমা আরও 90 দিনের জন্য বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন যে চীনের সাথে বাণিজ্য চুক্তির উপাদান রয়েছে এবং তিনি ভবিষ্যতের পথ নিয়ে আশাবাদী। তবে ট্রাম্প সোমবার বলেছেন, আমরা দেখব কি ঘটে, এবং চীনের সাথে সম্পর্ক নিয়ে তার প্রশংসামূলক মন্তব্যেও সতর্কতা ছিল।
এই অনিশ্চয়তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এনভিডিয়া এবং এএমডি কোম্পানি চীনে এআই চিপ বিক্রয়ের 15% আয় আমেরিকান সরকারকে দেওয়ার জন্য অভূতপূর্ব চুক্তি করেছে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি ট্রাম্প প্রশাসনের লেনদেনমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে বাণিজ্য সুবিধার বিনিময়ে আর্থিক সুবিধা আদায় করা হচ্ছে। বাণিজ্য আলোচনায় আরেকটি জটিল বিষয় ফেন্টানাইল সমস্যা। আমেরিকা চীনের উপর 20% ফেন্টানাইল শুল্ক আরোপ করেছে এই যুক্তিতে যে চীন এই মারাত্মক মাদকের উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক রপ্তানি নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। বর্তমানে চীনা পণ্যের উপর সর্বনিম্ন 55% শুল্ক প্রযোজ্য, যার মধ্যে রয়েছে 10% বেসলাইন, 20% ফেন্টানাইল এবং 25% সেকশন 301 শুল্ক। এই শুল্ক যুদ্ধে বাংলাদেশ মিশ্র ফলাফল পাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে 20% পাল্টা শুল্ক আরোপ করেছে, যা বিদ্যমান 16.5% শুল্কের সাথে মোট 36.5% শুল্ক হয়েছে। তবে বাংলাদেশকে এই সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বেশি পণ্য কিনতে, দুগ্ধ ও মাংস শিল্পের জন্য বাজার খুলে দিতে এবং চীনের উপর নির্ভরতা কমাতে সম্মত হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি এই সময়সীমা বাড়ানো না হয়, তাহলে আমেরিকান শুল্ক 80 থেকে 145% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং চীনা শুল্ক 125% হতে পারে। এটি বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন অস্থিরতা সৃষ্টি করবে এবং মূল্যস্ফীতি বাড়াবে। বিশ্লেষকরা মনে করেন যে দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠক হতে পারে অক্টোবর বা নভেম্বরে, কিন্তু তার আগ পর্যন্ত অনিশ্চয়তা বজায় থাকবে। আলাস্কায় অকস্মাৎ আলোচনার মঞ্চ সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার মাটিতেই 15 আগস্ট প্রথমবার হবে ট্রাম্প ও পুতিনের ঐতিহাসিক বৈঠক। ট্রাম্প সরকার আগেই জানিয়েছে এ বৈঠক হতে পারে নিরস্ত্রীকরণ বা যুদ্ধবিরতির পথ, আর সেখানে জমি আদান প্রদান অনুচ্ছেদও থাকতে পারে। প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওই ধারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের জমি দখলদারকে উপহার দেব না। তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে যে কোনো শান্তি আলোচনা হবে শান্তির বিরোধিতা। ট্রাম্প একেবারে খোলামেলাভাবে বলছেন জমি এক্সচেঞ্জ হবে এবং এটাই উভয়ের জন্য ভালো, কিন্তু স্পষ্ট করেননি কোন কোন অঞ্চল জড়িত, কিন্তু যুক্ত করা হয়েছে এটি হয়তো ক্রিমিয়া ও ডনবাস, লুহানস্ক, ঝাপোরিজিয়া, খেরসন ইত্যাদি রিজিয়নে হতে পারে। এই বৈঠককে ফিল আউট মিটিং হিসেবেই ট্রাম্প বর্ণনা করেছেন। তার মানে হলো, আমি 2 মিনিটেই বুঝে যাব প্রগতি হচ্ছে কিনা। বিশ্বের অন্য প্রান্তে ইউরোপীয় নেতারা এবং ইউক্রেনের জেলেনস্কি একজোট হয়ে ঘোষণা করেছেন, ইউক্রেন ছাড়া শান্তির পথ আঁকা যাবে না। তবে ট্রাম্প বলছেন তিনি ভবিষ্যতে পুতিন ও জেলেনস্কির 3-পক্ষীয় বৈঠকের সম্ভাবনাও উন্মুক্ত রাখছেন, যেখানে তিনি নিজে থাকতে পারেন বা শুধুই তাদেরকে আলোচনার জন্য বসিয়ে দিতে পারেন। রাশিয়া এই বৈঠককে বিপুল রাজনৈতিক জয় হিসেবেই দেখছে। পুতিন আমেরিকায় যাচ্ছে মিটিংয়ের জন্য, যা ইতিহাসের পুনরাবৃত্তি। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিন বৈঠকের বাকি মাত্র 3 দিন। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন যে রাশিয়া নতুন আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা তাদের নেই। Більше 40 ракет. Значну частину вдалося збити, але не всі. আন্তর্জাতিক কূটনীতি যখন এক ধরনের নিঃশ্বাস আটকে রাখা অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে জানালেন, ক্রেমলিন যুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং রাশিয়া সেনা, ড্রোন ও আগ্নেয়াস্ত্র পুনর্বিন্যাস করে নতুন অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। Він виторговує собі час.
щоб продовжувати воювати. এই ঘোষণার সূত্রপাতেই ইউরোপ থেকে ওয়াশিংটন পর্যন্ত কাঁপন লেগেছে, কারণ শুক্রবার আলাস্কায় বরফ শীতল প্রান্তরে বসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত শীর্ষ বৈঠক। 223 триллиона рублей. 13,5 от 223 много или мало? আগামী শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিতব্য বৈঠকে জেলেনস্কিকে অন্তর্ভুক্ত না করার বিষয়টি ইউরোপীয় নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। I've been saying that Russia's been easier to deal with so far than Ukraine, which is not supposed to be the way it is, but it is, and we hope to get Russia. রুশ বাহিনী দোনেক্স অঞ্চলে ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইন ভেদ করেছে এবং পোক্রোভস্কের দিকে অগ্রসর হচ্ছে। গত সপ্তাহেই রাশিয়া 1000টিরও বেশি বিমান বোমা এবং 1400টি ড্রোন হামলা চালিয়েছে। В связи с ростом самой экономики. От этого никуда не деться. রুশ বাহিনী কুচেরিভিয়ার, জোলতি, কোলোডিয়াস এবং ভেসেলের দিকে অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ সরবরাহ রুট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হাঙ্গেরি ছাড়া 26টি ইইউ দেশ একযোগে জানিয়েছে যে ইউক্রেনের শান্তির পথ ইউক্রেন ছাড়া নির্ধারণ করা যাবে না। Сьогодні була доповідь нашої команди, яка була на тижні у Сполучених Штатах Америки. মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে উভয় পক্ষেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং তিনি প্রথম 2 মিনিটে বুঝতে পারবেন চুক্তি সম্ভব কিনা। But he sort of didn't like that, and I said, well, if it's okay with you, then you and I do have a difference. রাশিয়া দোনেক্স, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার, ইউক্রেনের ন্যাটো সদস্য ত্যাগ এবং নিরস্ত্রীকরণ দাবি করেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক জরুরি বৈঠকে ন্যাটো মহাসচিব জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন সীমানা শক্তি দিয়ে বদলানো চলবে না, তা স্বীকার করা মানে আগ্রাসনকে পুরস্কৃত করা। And keep moving forward in producing traditional weapons, taking into account all the lessons learned. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হুঁশিয়ারি করেছেন, ইউক্রেনকে পাশ কাটিয়ে কোনো সমাধান চাপিয়ে দিলে আমরা এক নতুন যুদ্ধের বীজ বুনব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স লন্ডনে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক করে আশ্বাস দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্তে কিয়েভের মতামত বাদ যাবে না। Ми бачимо, як багато може дати Україна усім. ইউক্রেনীয় প্রেসিডেন্ট কোনো ভূখণ্ড ছেড়ে দিতে এবং ন্যাটো সদস্যপদের আকাঙ্ক্ষা ত্যাগ করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন।